নমস্কার আমার দর্শক বন্ধু এবং আমার শ্রোতা বন্ধুরা এবং আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা। আজকে আমি আপনাদের সঙ্গে একটু যুদ্ধ পরিস্থিতি যখন সৃষ্টি হয় কোনো দেশে সঙ্গে কোনো দেশের, তখন কি পরিস্থিতি হয় দেশের এবং দেশের আভ্যন্তরীণ যে অস্থিরতা ফলে যে গৃহযুদ্ধ শুরু হয় বা যে সরকারের পতন ঘটে, সেই সব নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। আসুন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের যে ভয়াবহ পরিস্থিতি, সেই ভয়াবহ পরিস্থিতি কোন দিকে মোড় নিয়েছে সেটা আপনারা সকলেই জানেন। তবু আমি একটু আলোচনা করব ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে, যে যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা কারা দায়ী, কী দায়ী, এই বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করব। যাই হোক, আপনারা জানেন যে 2014 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, আর 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন এই যুদ্ধ পূর্ণ স্কেলে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মানুষ ইউক্রেন থেকে পালিয়ে প্রায় 1.5 কোটি শরণার্থী পোল্যান্ড, হাঙ্গেরি, মলদোভা, রোমানিয়া ইত্যাদি ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে প্রবেশ করেছিল। ইউক্রেন থেকে পালিয়ে আসা প্রায় 76% মানুষই নারী ও শিশু। এই যুদ্ধের ফলে নারীরা এক তো বাড়িঘর হারিয়ে দিশাহীন হয়ে পড়ে, এর সঙ্গে উল্লেখযোগ্যভাবেই যৌন শোষণ ও যৌন নির্যাতন, মানব পাচার এবং জোরপূর্বক পতিতাবৃত্তির জন্য সবচেয়ে বেশি যন্ত্রণার শিকার হন, যা রাষ্ট্রনায়কেরা কখনোই দেশের জনগণের কথা ভেবে তারা দেখেন না বা দেখার প্রয়োজন মনে করেন না। ইউক্রেন তার ভূমির 20% হারিয়েছে এই যুদ্ধের ফলে, ব্যাপক ঋণগ্রস্ত দেশে পরিণত হয়েছে, প্রচুর সৈন্য হারিয়েছে ও মানবিক বিপর্যয় ঘটেছে। সংবাদ মাধ্যমে জানা যায় সামরিক হার্ডওয়্যার ছাড়াও রাস্তাঘাট, গাড়ি পার্ক, জল সরবরাহ, নর্দমা, ঝড়ের জল নিষ্কাশন এবং বিদ্যুৎ ইত্যাদির ক্ষেত্রে প্রায় $50 কোটি বেশি ক্ষতি হয়েছে। অন্তত 195টি কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান, 230টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং 940টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস বা জব্দ করা হয়েছে। 23,800 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুদ্ধের ফলে এবং প্রায় ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনীয় ব্যবসায়িক সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় $10 বিলিয়ন। আর এই যুদ্ধে রাশিয়ার অর্থনীতি, বাণিজ্যিক ও মানবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরও বিপুল সংখ্যক প্রশিক্ষিত সৈন্য ও সামরিক কর্মকর্তার মৃত্যু হয়েছে এবং বিপুল পরিমাণ সামরিক যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। জানা গেছে রাশিয়ার বিরুদ্ধে 4,000-এর বেশি অর্থনৈতিক অবরোধ ঘোষণা করা হয়েছিল। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে আমেরিকার পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য $350 মিলিয়ন সাহায্য দিয়েছেন, সামরিক সরঞ্জাম দিয়েছে। ইউরোপও ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছিল সেই সময়। আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি 2025 এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয় নিয়ে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় বৈঠকটি ব্যর্থ হয়। এই বৈঠক চলাকালীন পোল্যান্ডের এক রেডিওর প্রতিবেদক ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, আমি পোল্যান্ডে আমার বন্ধুদের সাথে কথা বলেছি এবং তারা চিন্তিত যে আপনি পুতিনের সাথে খুব বেশি অ্যালাইন করছেন এবং অ্যালাইন হয়েছেন, সারিবদ্ধ হয়েছেন আপনি, তাদের জন্য আপনার বার্তা কী? ট্রাম্প প্রশ্নের উত্তরে বলেছিলেন, আচ্ছা, যদি আমি তাদের দুজনের সাথেই নিজেকে সারিবদ্ধ না করি, অ্যালাইন না করি, মানে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে, তাহলে আপনার কোনো চুক্তি কখনোই হবে না। আমি কারো সাথে সারিবদ্ধ নই। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে
সারিবদ্ধ এবং বিশ্বের ভালোর জন্য আমি বিশ্বের সাথে সারিবদ্ধ। স্পষ্ট তিনি বলেছিলেন, আই এম নট অ্যালাইন্ড উইথ এনি ওয়ান, আই এম অ্যালাইন্ড উইথ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ফর দ্য গুড অফ দ্য ওয়ার্ল্ড আই এম অ্যালাইন্ড উইথ দ্য ওয়ার্ল্ড। এই একটা স্বচ্ছ, খোলামেলা, স্পষ্ট, সাহসী স্টেটমেন্ট সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাতে পরিষ্কার হয়েছিল তার মানসিকতা, যা মেনে নিতে কষ্ট হয়েছে ইউরোপিয়ান দেশগুলোর। আমেরিকান ডেমোক্রেটিক পার্টি আমেরিকার বর্তমান প্রশাসক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এর জন্য সমালোচনা করেছেন। বিশ্বের বহু দেশ আমেরিকার বর্তমান প্রশাসক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইউক্রেনের পাশে তাদের সমর্থন জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে চাইছেন। তিনি বিশ্ব শান্তি স্থাপনের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে চলা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে পরপর মন্তব্য করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া আর ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে মানব সম্পদ ক্ষয় হওয়ায় তার আফসোস প্রকাশ করেছিলেন। এর সঙ্গে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই যুদ্ধ খতম করার দিকে ধ্যান দেবে, পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের কাজ করবে। এই রুশ আর ইউক্রেনের যুদ্ধকে থামাবার জন্য আমি পরিশ্রম করব। যুদ্ধকে থামাতে হবে, রুশ আর ইউক্রেনকে আটকাতে হবে। তিনি বলেছিলেন, আমি আজ এক রিপোর্টে দেখেছি কয়েক হাজার মানুষ মারা গেছে। এরা সব সৈনিক ছিল, কিন্তু সৈনিক হোক আর শহরে বসে থাকা লোক হোক, আমি যুদ্ধ বন্ধ করার দিশায় কাজ করব। তিনি কয়েকবার বলেছিলেন, ক্ষমতায় আসার পর আমার প্রাথমিক কাজ হবে যুদ্ধকে বন্ধ করা এবং আমার দেশের অর্থনৈতিক বরবাদি বন্ধ করা। এই ছিল ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট সিদ্ধান্ত ও ঘোষণা। এই স্পষ্ট সিদ্ধান্ত, বলিষ্ঠ ঘোষণা এবং তার জন্য দ্রুততার সঙ্গে সক্রিয় হয়ে ওঠা দক্ষ, যোগ্য, বলিষ্ঠ নেতৃত্বের পরিচয়, যা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপকদের লজ্জায় ফেলে দেবে। যদি বিশ্বে যুদ্ধ পরিস্থিতি বন্ধ হয়, বিশ্বজুড়ে শান্তির প্রক্রিয়া শুরু হয়, ক্ষেত্র রচিত হয় এবং শান্তি ফিরে আসে, তাহলে শান্তিতে নোবেল পুরস্কার লাভে প্রকৃত হকদার বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বহু দেশে বিশ্বযুদ্ধের দলেদের দ্বারা এরকম বহু ঘটনা ঘটে চলেছে, দেশে দেশে বহু দেশে ঘটে চলেছে, যার খেসারত দিতে হচ্ছে অসহায় সাধারণ নারী ও শিশুদের। আমি আমার প্রিয় দর্শক, শ্রোতা বন্ধুদের এবং সৎসঙ্গী গুরু ভাই বোনদের বলতে চাই, যে নেতা নিজের দেশের স্বার্থে ও দেশের জনগণের স্বার্থে কূটনীতির নিপুণ খেলায় দক্ষ নয়, সে দেশের অভিভাবক হওয়ার যোগ্য? সে দেশের ও দেশের জনগণের বোঝা নয়? কিসে দেশ সুরক্ষিত থাকে, কি করলে দেশের জনগণের জান ও মান রক্ষা করা যায়, সেই তুক যে জানে না, আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেই ব্যক্তি দেশের শীর্ষ পদে বসার যোগ্য ও পদার্থ? যে নেতা জানে না, বুঝতে পারে না কে তাকে উস্কাচ্ছে, কে তাকে সাহায্যের নামে তার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, দেশের অভ্যন্তরে কারা অন্তর্ঘাত করছে, সেই নেতা দেশের ও দেশের নাগরিকের জন্য অভিশাপ নয় কি? কখন এগোতে হয় আর কখন পেছোতে হয় এই সমজ্ঞান যার নেই, তাকে দেশের শীর্ষ পদে রাখা আর নিজের দেশের সর্বনাশ নিজের হাতে ডেকে আনা সমান নয় কি? পরের উপর নির্ভর করা ও পরের কথায় চলা অন্ধ ও খোঁড়া নেতা কখনো দেশকে ও দেশের জনগণকে স্বাবলম্বী করে তুলতে পারে কি? আদর্শহীন নেতার মুখ্য উদাহরণ কি এসব নয়? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ান্ডার, গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, ইষ্ট নাই নেতা যে, জমের দালাল কিন্তু সেই। এই ধরনের নেতা নিজের সুখ সুবিধা ছাড়া দেশের ও দেশের মানুষের কথা ভাবে না। নিজের সুখ সুবিধার জন্য সে দেশকে এবং দেশের জনগণের ওপর জুয়া খেলতে পিছপা হয় না। এটা সম্ভব হয় দেশের মানুষ যখন অন্ধ ও মূর্খ থাকে। দেশের প্রধান নেতা দেশের অভিভাবক, তার একটাই কাজ দেশের উন্নতি, দেশের জনগণের সুখ সমৃদ্ধি এবং যে কোনো উপায়ে দেশের ও দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করা, নাগরিকদের জীবন ধন সম্পদ বাঁচানো, তাই নয় কি? যে মুহূর্তে যেটা করা দরকার, ডোনাল্ড ট্রাম্প
সম্ভবত সেই চেষ্টাই কি করছেন না? তিনি ভুল করছেন কি ঠিক করছেন সেটা সময় জবাব দেবে। সময় সবচেয়ে বড় বলবান। ভাগ্যের কি পরিহাস, এই আমেরিকা ইউক্রেনকে উস্কে দিয়ে, মদদ দিয়ে, ডলার ও যুদ্ধ সরঞ্জাম সাহায্য দিয়ে যুদ্ধকে জিয়ে রেখেছিল। এত ধ্বংস, এত মৃত্যু, এত ক্ষয়ক্ষতি, এত সাধারণ নিরীহ মানুষের নিশ্চিত আশ্রয় ছেড়ে রাতারাতি পথের ভিখিরিতে পরিণত হওয়া, নারী ও শিশুদের যন্ত্রণাদায়ক শোচনীয় পরিণতি চোখের সামনে দেখার পরেও যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ নেয়নি বাইডেনের নেতৃত্বে আমেরিকা। যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ নেয়নি দুর্বল দেশ ইউক্রেনের রাষ্ট্রপতি কমেডিয়ান জেলেনস্কি। ইউরোপের উস্কানিতে নিজের ক্ষমতার চেয়ে লক্ষ কোটি গুণ ক্ষমতাধর একেবারে পার্শ্ববর্তী দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে দেশের জনগণের আজ সর্বনাশ ডেকে এনেছে। আর দেশের সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ব্যর্থ অপদার্থ নায়ক কমেডিয়ান জেলেনস্কি দেশের বাকি জনগণকে নিজের ব্যর্থতা ঢাকতে দেশের সেবার নামে আত্মরক্ষা, আত্মমর্যাদা, আত্মসম্মানবোধের ঠুনকো পাঠ শেখাচ্ছে। দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, দেশের সেবার ধুয়ো ধরে জানিস কি যে করলি তা। দেশের সেবার ধুয়ো ধরে জানিস কি যে করলি তা। কি পেতে কি করতে হয়, আছে কি তার দর্শিতা? শ্রী ঠাকুরের এই বাণী দেশ ধ্বংসের নেতাদের জন্য একেবারে জ্বলন্ত উদাহরণ। আর আজ এই আমেরিকায় এখন এত ধ্বংস, এত মৃত্যু, এত ক্ষয়ক্ষতি, এত সাধারণ নিরীহ মানুষের নিশ্চিত আশ্রয় ছেড়ে রাতারাতি পথের ভিখিরিতে পরিণত হওয়া, নারী ও শিশুদের যন্ত্রণাদায়ক শোচনীয় পরিণতি চোখের সামনে আর দেখতে চাইছে না, ঘটতে দিতে চাইছে না আর একদিনও। অথচ যারাই নৃশংস ধ্বংসযজ্ঞ বন্ধ করতে বিন্দুমাত্র ইচ্ছা প্রকাশ করেনি, উদ্যোগ নেয়নি, বরং মদদ জুগিয়েছে এতদিন, তারাই আজ তোমাদের লড়াই আমাদের লড়াই, ঐক্যবদ্ধ লড়াই, আমরা শক্তিশালী, এই সমস্ত মিথ্যে ফাঁপা উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যেতে চাওয়ার জন্য জেলেনস্কির মানসিকতাকে স্ট্রং করার রসদ জুগিয়ে চলেছে। আমেরিকায় বৈঠক চলাকালীন জেলেনস্কি নিজেই স্বীকার করেছিলেন পুতিন 2014 সালে যুদ্ধ শুরু করেছিলেন এবং রাশিয়ার সেই 2022 সালে বৃহৎ আক্রমণের আগে 8 বছর ধরে যুদ্ধ যে অব্যাহত ছিল, সেই সময় কেউ পুতিনকে থামায়নি। এই বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যায় যারা তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছিল এবং বর্তমানে যে দেশ ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পরেও জেলেনস্কিকে বাস্তব পরিস্থিতি বুঝতে সাহায্য করছে না, সাহায্যের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে ক্ষমতাধর আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াতে, তারা প্রকৃতপক্ষে জেলেনস্কির বা তার দেশের প্রকৃতপক্ষে বন্ধুর বদলে শত্রুই ছিল, যা রাজনীতিতে অপরিপক্ক জেলেনস্কি বুঝতে পারেননি, পারছেন না, বা বুঝতে পারলেও দুর্বল ব্যক্তিত্বের অধিকারী ও অন্যের কাছ থেকে সুবিধা ভোগকারী জেলেনস্কির আজ উভয় সংকটে, না ঘাটকা না ঘাটকা। এমনই বুঝতে পারেনি বাংলাদেশের জনগণ যে অনেক কষ্ট, যন্ত্রণা, মৃত্যু, নারীর ইজ্জতের বিনিময়ে তাদের সোনার বাংলা স্বাধীন হয়েছিল, তা ধ্বংস হয়ে গেল নিমেষে। কেন ধ্বংস হয়ে গেল, কি কারণে ধ্বংস হয়ে গেল, কাদের জন্য ধ্বংস হয়ে গেল, এগুলি বুঝতে অসমর্থ আজ গরিব অনুন্নত বাংলাদেশের জনগণ। ঈশ্বর এমন জনগণকে, সে যে দেশেরই হোক না কেন, পৃথিবীর যে দেশেরই হোক না কেন, আমার ভারতবর্ষেরই হোক না কেন, সে দেশের জনগণকে রক্ষা করো ঈশ্বর। আর ভারতের জনগণ এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেবে কি? আমার জিজ্ঞাস্য, বিশেষ করে শ্রী ঠাকুরের সোনার সৎসঙ্গীরা, শ্রী ঠাকুরের সোনার সৎসঙ্গীদের কাছে ঠাকুরের আশা ছিল তাঁর সোনার সৎসঙ্গীরা তার আগাম সমস্ত বিষয় সম্পর্কে বলে যাওয়া বিষয় থেকে শিক্ষা নেবে, সতর্ক হবে, তার মনের মতো শিক্ষিত হয়ে উঠবে, পরিণত হয়ে উঠবে, নিজে বাঁচবে ও পরিবেশকে বাঁচাবে। আসুন আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, আমরা শ্রী শ্রী আচার্যদেবের নেতৃত্বে
শ্রী ঠাকুরের স্বপ্ন ও ইচ্ছা পূরণে নিজেদের গড়ে তুলি। নমস্কার। জয় গুরু।